প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনে। আজকে আমাদের সাথে আছেন রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের দেশের একজন সিনিয়র স্বনামধন্য সাংবাদিক আলী আহমদ। স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি। আমাদের রূপসী বাংলায় আপনি এটার প্রধান উপদেষ্টা এবং আপনার দুর্নীতির বিরুদ্ধে আপনার যে কার্যক্রম সেটা প্রায় 1986 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দুর্নীতি না, মাদক সন্ত্রাস বিরোধী, তামাক বিরোধী কার্যক্রম, মানে সামাজিক সমস্যা গুলো নিয়ে আমরা জানি যে আপনি বিভিন্ন অপশাসন, দুর্নীতি এগুলোর বিরুদ্ধে আপনার যে চলমান আন্দোলন সেই 1986 সাল থেকে। তো আপনার এই দীর্ঘ পথ চলায় প্রথমেই যেটা আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনার কি মনে হয়েছে যে আমাদের দুর্নীতির প্রধান অন্তরায়টা কি, আসলে আমাদের শিকড়টা কি, যে না আমাদের দুর্নীতিটা আমাদের কিভাবে আমরা এটাকে আমরা শিকড় থেকে আমরা উপরে ফেলতে পারি? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটির সাথে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, 24 বিপ্লব সবকিছুই জড়িত। আমি তো মনে করি আকাশচুম্বী দুর্নীতির কারণেই বিগত সরকারের, হাসিনা সরকারের পতন হয়েছে। এখন যা দেখা যাচ্ছে তাতে দেশের যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে বিভিন্ন প্রকল্পের নামে, উন্নয়নের নামে, উন্নয়ন হয়নি এটা কিন্তু অস্বীকার করা যাবে না। উন্নয়ন হয়েছে এবং তা কিন্তু সবাই উপভোগ করছে। পদ্মা ব্রিজ থেকে শুরু করে, যমুনা ব্রিজ থেকে শুরু করে যত ব্রিজ হয়েছে, যত রাস্তাঘাট হয়েছে, কিন্তু প্রশ্ন সেখানেই টাকা খরচ হওয়ার কথা 10 টাকা, সেখানে খরচ হয়েছে 100 টাকা। বাকি 90 টাকাই একটি বা 100 টাকার মধ্যে 80 টাকাই দুর্নীতি হয়েছে। অর্থাৎ সরকার প্রধান থেকে শুরু করে, তার আত্মীয় স্বজন থেকে শুরু করে, মন্ত্রী, সাংসদ, নেতা, উপনেতা, এমনকি বিরোধী দলেরও যারা ছিল বা যারা বিভিন্ন দলের, তারাও সুবিধাভোগী হয়েছে, যেগুলো আস্তে আস্তে বেরোবে এবং বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের নীতি নৈতিকতার শিক্ষা, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় থেকে একটি শিশু যদি একটি আদর্শের ভিত্তিতে নীতি নৈতিকতার মাধ্যমে বেড়ে না ওঠে, তাহলে সে কি জন্মেই দেখবে ক্লাস 5 থেকে 6 থেকে 7 থেকে 8 থেকে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে দেখবে যে কারা একাধিক বাড়ি, গাড়ি, জমি জমা, ফ্ল্যাট নিয়ে চলাফেরা করতেছে, হয়তো তার বাবা, চাচা, আত্মীয় স্বজনরাই, কিন্তু সে কিন্তু ওই দুর্নীতিকেই, এই যে একটা সরকারি কর্মচারী 20,000 থেকে শুরু করে 80,000 বা 1 লাখ টাকা বেতন পায়, কিন্তু তারাই দেখা যায় যে একটা পিয়ন থেকে শুরু করে, সাবেক প্রধানমন্ত্রী বলছে যে তার বাড়ির বা ঘরের পিয়নই 400 কোটি টাকার মালিক, পরে দেখা গেল যে আরো বেশি, 500 বা 600 কোটি টাকার মালিক। তাহলে সে কি দেখছে আর কি শিখছে? তার মানে দুর্নীতিটার বীজ বপন আমার ঘর থেকেই, রাষ্ট্র থেকেই। 72 সাল থেকে 2024 বা 25 সাল পর্যন্ত কজন দুর্নীতিবাজকে আমরা প্রকাশ্যে বিচার করতে পেরেছি, বা তাদের দুর্নীতি মধ্য দিয়ে উপার্জিত সম্পদ, অর্থ বাজেয়াপ্ত করে সেই হাজার হাজার লাখ লাখ কোটি টাকা আমরা জনকল্যাণে বা রাষ্ট্রের কল্যাণে ব্যয় করতে পেরেছি। একজন সচেতন নাগরিক হিসেবে এ প্রশ্ন তো আমি বা আমরা করতেই পারি। আচ্ছা, আমার যেটা প্রশ্ন যে আমাদের এই যে মানে দুর্নীতির যে আপনার সিস্টেমটা আমাদের দেশে চালু হয়ে চলমান প্রক্রিয়া, প্রবহমান গতির নদীর মতো, এটাকে আমরা আমাদের মূল শিকড় থেকে কিভাবে আমরা এটাকে একদম কিংবা কাট অফ করে ফেলতে পারি? সেটা হলো, আমি সব সময় বলে আসছি, দেশের 5 কোটি শিক্ষার্থী তরুণ জাগবে, সব দুর্নীতিবাজ অপশক্তি ভাগবে। এখন শিক্ষার্থী কারা, তরুণ কারা? যারা কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে যায় তারা, এবং তাদের একটা পরিবারের অংশ। তারা যদি ঘর থেকে
এই সামাজিক আন্দোলন দুর্নীতি বিরোধী, মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী শুরু করে এবং তাদেরকে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করে, সহযোগিতা করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষক অভিভাবকদেরকে, শিক্ষার্থীদেরকে সংযুক্ত করে, সম্পৃক্ত করে যদি একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা না হয়, তাহলে এটা কোনোদিনই থামবে না। আইন আছে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আইন আছে। আপনি যেটা বলার চেষ্টা করছেন যে নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ, হ্যাঁ, যেটা এটা অবক্ষয় হয়ে গেছে। আমি কি বললাম? দুর্নীতি আর সুনীতি দুটো কথা। দুর্নীতির অপোজিট হলো, বিপক্ষ শক্তি হলো সুনীতি। এখন সুনীতি নাই, দুর্নীতি সুনীতি হয়ে গেছে, আর সুনীতি দুর্নীতি হয়ে গেছে। মানে এটা কোনো মিথ্যা বলা মহাপাপ, অথচ আমরা মিথ্যা অহরহ বলছি। মিথ্যা বলাটাও তো একটা দুর্নীতি। তো এই যে মিথ্যা যাতে বলা না যায়, এটা ধর্মীয় দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে, এই দুর্নীতি করলে যে মহাপাপ, রাষ্ট্রের যে সমাজের ক্ষতি, মানুষের ক্ষতি, সবার ক্ষতি, এটা যে করা শাস্তিযোগ্য অপরাধ। সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, সেখানে কিন্তু সেই পরিমাণ চুরি নাই বললেই চলে। আমাদের দেশে কি চুরি হচ্ছে না? আমরা বাজারে চুরি করছি, ওজনে চুরি করছি, মাপে চুরি করছি, একটা জিনিস বিক্রি করতে গিয়ে চুরি করছি, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা চুরি করছি। পুলিশ থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে, সরকারি কর্মচারীরা থেকে শুরু করে, ব্যবসায়ীরা, সর্বক্ষেত্রে একটা সিন্ডিকেটের মাধ্যমে আমরা বড় বড় চুরি করছি। এবং এই চুরির কারণেই কিন্তু দেশের আজকে আমরা 100 টাকা বা 80 টাকা কেজি চাল খেতে হচ্ছে। আমরা তো থামাতে পারছি না। ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি আমাদের মানে একদম স্কুল পর্যায়ে বা পারিবারিক ভাবে আমরা যদি নৈতিক ধর্মীয় এবং নৈতিক শিক্ষাটাকে যদি আমরা এখানে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, তাহলে আমাদের আলটিমেটলি এই জায়গাটা থেকে আমাদের দুর্নীতি বলেন, অপশাসন বলেন, সেখান থেকে আমরা বেরিয়ে যাবো। যেটা আমি 1986 সাল কেন, তারও আগের থেকে বলে আসছি। এবং এই 86 সালের পরে সব সরকার কি, আমি বেগম খালেদা জিয়ার সাথেও কয়েকবার মিট করেছি, উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। উনি কিন্তু আমাকে প্রথম বলেছিলেন, সবগুলো টেলিভিশনে দেখিয়েছিল তখন, যে ধূমপানকে তুমি গ্রাম পর্যায়ে ছড়িয়ে দাও। আমরা আগে কি করতাম, শুধু ধূমপানকে মানে কি, ধূমপানকে মানে মুক্ত করার জন্য এই ধূমপান বিরোধী সামাজিক আন্দোলনটাকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দাও। কেননা শুধু শহরে ওই বিশ্ব তামাক মুক্ত দিবসে কিংবা একটা দিবসে কিংবা শীততাপ নিয়ন্ত্রিত অফিসে বসে আমরা আলোচনা করলাম, টেলিভিশন বসে আলোচনা, তা না। মানে আমাদের শিকড়ে, আর শিকড় বলতেই আমরা যদি পৌঁছতে পারি, সেটা তো একটা প্রাথমিক স্তর, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, মাদ্রাসা হোক। তাহলে আমরা কিন্তু সেখান থেকে এই মাদক, তামাক, সন্ত্রাস, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করি না। কোন রাজনৈতিক দলও কিন্তু আজ পর্যন্ত এই উদ্যোগ নেয়নি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনার এই দীর্ঘ পথ চলায় বা আন্দোলন সংগ্রামের দুর্নীতি বিরোধী, সেখানে আপনার কি মনে হয় যে আলটিমেটলি আমাদের দুর্নীতির যে জায়গাটা এখন দুদক, এবং যে দুদক কি তার স্বাভাবিক কার্যক্রমগুলা এই বিগত বছরগুলোতে করতে পেরেছে? আর যদি না করতে পারে, আমরা জানি করতে পারে নাই, আর যদি না করতে পারে তাহলে অন্তরায় কি? এবং যারা এই দুদকের মধ্যে যারা দুর্নীতিতে গ্রস্ত ছিল, তাদের বিচারটা কি হচ্ছে কিনা? খুবই সুন্দর প্রশ্ন। আমি প্রথম 97 কিংবা 98 সালে লিখেছিলাম একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায়, দুদকের দুর্নীতি দূর করবে কে? আজকে 16 বছর আমরা দেখলাম যে দুদক নখদন্তহীন একটি প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে পরিচিত। হঠাৎ করে দুদক এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন তৎপরতা দেখাচ্ছে। এই কয়েকদিন 10 ডিসেম্বর বিশ্ব দুর্নীতি মুক্ত দিবসে আমরা আসিফ নজরুল উপদেষ্টাকে নিয়ে, তিনি একসময় সাংবাদিক ছিলেন, শিক্ষক ছিলেন, তাকে নিয়ে দুদক প্রধান অতিথি করে একটা অনুষ্ঠান করলো। আমি দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এবং 504টি দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটি আছে। আমি তাদের অনুষ্ঠানে মহাপরিচালক ছিলেন, অনেকেই ছিলেন। একটি দুদকের নিজস্ব অনুষ্ঠানে আমি প্রশ্ন রেখেছিলাম যে এই কমিটিগুলোর কাজ কি। এদেরকে নিয়েও তো আমরা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে এই দুর্নীতি বিরোধী
মাদক সন্ত্রাস বিরোধী অনৈতিক কাজগুলোর বিরুদ্ধে প্রচারণা চালাতে পারি। হ্যাঁ, দুদক একটা কাজ করে, দুর্নীতি প্রতিরোধ কমিটি এর মাধ্যমে, সেটি হলো স্কুল কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা করে, সেখানে একটা হয়। কিন্তু সেখানে মিডিয়ার কোনো সম্পৃক্ততা দেখি না। ওই কখন দেখি, যখন বছর শেষে এটা তোমরা বিস্তর ভাবে দেখি না। হ্যাঁ, ছোট পরিসরে, হ্যাঁ ছোট পরিসরে দেখানোর জন্য স্থানীয় যেখানেই কাজগুলো করুক না কেন, সেখানেই তো প্রেস ক্লাব আছে, বিভিন্ন সাংবাদিক আছে, সবাই আছে। দুদক ডাকলে কে না আসবে? কিন্তু দুদকের কিছু ভালো কাজের মধ্যে একটি একটি ভালো কাজ, যেটি হলো যে রচনা প্রতিযোগিতা, তারপরে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা। স্পেসিফিক কোশ্চেন হচ্ছে যে বিচার তুমি মানুষের বিচার করো, তোমার বিচার করবে। এখন এই দুদকের যে বিচার, সেটার জন্য বিচারটা কে করবে? সেটার জন্য আমি ডক্টর ইউনূসের সাথে আমি একসময় অনেক কাজ করেছি। আমি সুজনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম, সংগঠক ছিলাম। বহু জেলায়, উপজেলায় মোজাম্মেল স্যার, বদিউল মজুমদার স্যার, স্যার, উনি যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, এই সৎ মানুষকে ভোট দেওয়ার অনেক কাজ করেছি। তখন আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে এই দুদকের কে সক্রিয় এবং দুদককে সৎ এবং সাহসী করে গড়ে তোলার জন্য রাষ্ট্রের একটা আলাদা মন্ত্রণালয় থাকা উচিত। দুর্নীতি বিরোধী মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আছে, সেটা তো আলাদা, চোর ডাকাত অপরাধীদের ধরার জন্য। কিন্তু দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা রূপসী বাংলা টেলিভিশনে আপনি যতই আপনার অধিদপ্তর করেন না কেন, যতই আপনি মন্ত্রণালয় করেন না কেন, আপনি যদি আপনার সেই গুড ইন্টেনশন, মূল শিকড়ে যদি আপনি হচ্ছে সেই আপনার ইন্টেনশনটা যদি ভালো না থাকে, হ্যাঁ, তাহলে তো আপনার অধিদপ্তর করেও লাভ নাই। না, অধিদপ্তর দুদককেই তো আমি যদি ঠিক পথে পরিচালিত করতে না পারি, তো দুর্নীতি তো হবেই। এখন দুদকের যারা যায়, যারা কাজ করে, বা যারা বিভিন্ন জনকে ধরতে যায়, সেখানে যদি পুলিশের মতো তারাও মানে দুর্নীতি করে বসে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তাদেরকে একটা হোয়াইট মানে দুর্নীতি মুক্ত সার্টিফিকেট দিয়ে দেয়, এটাই তো আমরা দেখে আসছি। এই 6 মাসে কিন্তু যারা বিগত দুদকে ছিল, দুদকে যারা ছিল এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা যারা ছিলেন, চেয়ারম্যান থেকে শুরু করে, তাদের বিরুদ্ধে কি 6 মাসে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? সেটা তো কিছুই করা হয়নি। বা তাদের মধ্যে থেকে যদি দুদকের কর্মকর্তাদের যারা দুর্নীতি করেছে, তাদের কত সম্পদ আছে, সেই হিসাবগুলোই তো ঠিক মতো দেয়নি। দিছে জাতির কাছে। তো এইসব প্রতিষ্ঠানগুলো কর্মকর্তাদের যে কর্মকর্তা বা কর্মচারী হওয়ার আগে কত টাকা বেতন পেতেন, কয়টা বাড়ি আছে, গাড়ি আছে, আর এখন কি আছে, হিসাব করলে এগুলো কে দেখভাল করবে? এই জন্য তো দরকার একটা বিপ্লবী সরকার দরকার ছিল। কিন্তু বিপ্লবী সরকার তো হয় নাই, বরং যে সরকার আসছে এরাই আবার দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। সবাই বলে যে প্রাডো গাড়ি চলতেছে, হেলিকপ্টার করে যাচ্ছে, জনগণের টাকা করছে, এবং তারা ব্যর্থতা ঘরে ঘরে স্বীকারও করতেছে যে আমরা এগুলোর ঊর্ধ্বে উঠতে পারিনি। তাহলে বিপ্লবী সরকার হলে কিন্তু এই সরকার হতো না, সংবিধান থাকতো না, এই রাষ্ট্রপতিও থাকতো না। গোড়াতেই তো শুরুতে এটা সরকার বলতেছে গণ অভ্যুত্থান। অভ্যুত্থান তো শত শত হতে পারে, দিনের মধ্যে 10টা হতে পারে। কি মনে হয় যে এই 6 মাস পরে এসে তারা বিপ্লবী সরকারের কথা কেন বলছে? না, 6 মাস পরে এসে এখন তো শুনতেছি যে ছাত্ররাই, বৈষম্য ছাত্র সমাজই জুলাই ঘোষণা দেবে। 6 মাস পরে এসে তাদের তো কোনো বিপ্লবী নেতা ছিল না, সংগঠিত ছিল না। এটা তো 1.5 মাসের আন্দোলনের ফসল। আর মুক্তিযুদ্ধ হলো কত বছরে, 1000 বছরের সংগ্রামের ফসল হলো 71-এর মুক্তিযুদ্ধ। এরা এসে বলতেছে যে 71-এর সংবিধানকে আমরা কবরস্থ করবো, বাবা 72-এর। তাহলে 1.5 মাসের আন্দোলনে তোমরা তো বিপ্লবী সরকার যদি করতা, এই কথাগুলো মানাতো। বিপ্লবী সরকার করলে আমি অতীতকে, সংবিধানকে কিছুই মানি না, আমরাই দেশ চালাবো, আমরাই ছাত্রদের মধ্যে থেকে আছে না ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস অফিসার আছে না, যারা পাশ করে বেরিয়েছে, মাস্টার্স করছে, লাখ লাখ আছে, আমরাই সরকার গঠন করব, আমরাই চালাবো। সেটা হলো বিপ্লবী সরকার। আমি এসে এমন এমন লোকগুলোকে করলাম যারা নিজেরাই আতঙ্কিত। কেউ বলে যে না, আমার ব্যবসায়ী ভালো ছিল, আমি এখানে এসে 2-4 জনের বিরুদ্ধে দুর্নীতির কথা শোনা যাচ্ছে, সবাই তো আর দুর্নীতি পাচ্ছে। এর মাঝে আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই। এই যে আমাদের জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, তো সেখানে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন আর হাসিনা পতনের এক দফা আন্দোলন, সেটাকে আপনি কি
একটা মানে একটা ইয়া একটা আন্দোলন হিসেবে দেখেন, নাকি এটাকে আপনি দুইটা আন্দোলন, হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলনটাকে আলাদাভাবে দেখেন, এবং এক দফা আন্দোলন যেটা যেটা 16 বছরে হয়ে আসছিল, হ্যাঁ, সে আন্দোলনটাকে আপনি একভাবে দেখেন? না, সেভাবে আমি যেটা বলতে চাই সেটা হলো কি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 8টা দাবি ছিল বা 9টা দাবি ছিল, পরে এক দফা হলো, এটার সাথে তো সব দলেরই নৈতিক সমর্থন ছিল। এবং 16 বছর এই স্বৈরাচারী সরকার বা শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন করে একটা ক্ষেত্র তৈরি করছিল। এখানে এসে বিএনপির তো ছিল, সরকার হটানোর আন্দোলন ছিল না, হাসিনা তো 8 দফা মেনে নিয়েছিল। হ্যাঁ, তারা তো মেনে নিয়েছিল। তারা যদি বসতো তাহলে কিন্তু পরিস্থিতি উল্টো হতো। এই যে আন্দোলনের ভিতরে একটা দেশি হোক, আন্তর্জাতিক হোক বা দেশীয় বিভিন্ন রাজনৈতিক চক্রান্ত হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে প্রতারণা করে হোক, মিথ্যা করে হোক, একটা অভ্যুত্থান বা বিপ্লব ঘটানোর জন্য ডাক দিয়েছে। আর জনগণ এতই ত্যক্ত বিরক্ত ছিল, এটা তো ওই হাসিনা সরকার বুঝতে পারেনি, তার মন্ত্রীরা, তার সংসদরা, তার তিনি তো বুঝতে দেয়নি যে সেই সাদের মতো সব ঠিক হয়। এরকম একটা ভাব ছিল যে এত উন্নয়ন হয়েছে, কেউ মানে জনপথে বেরিয়ে আসবে না, কেউ মিছিল মিটিং এ। আসলে উন্নয়ন হয়েছে কিনা এটা আমি মানে আলাদা একটা আলোচনা আছে। ধরে নিলাম, আমি চোখে দেখতেছি, যেটা আমি চড়তেছি, উঠতেছি, যাচ্ছি, আমি ধরে নিলাম উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়ন হয়েছে 1 টাকার আর দুর্নীতি হয়েছে 10 টাকার, সেটাকে তো আমি উন্নয়ন বলবো না। দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, আমার জনগণ বিরোধী। আমি যেহেতু কোন রাজনৈতিক দলের সাথে নেই, কাজে আমার কথাটা তো নিরপেক্ষ হতে হবে বা আমাকে মূল্যায়ন করতে হবে। আমি কেন অস্বীকার করব না যে আমি আপনাকে যে প্রশ্নটা করতে ফোকাস দিয়েছিলাম সেটা হচ্ছে, আপনি যখন 18, 19, 20 তারিখের দিকে আলটিমেটলি কিন্তু যখন হাসিনা 8 দফাটা মেনে নিল, হ্যাঁ, তখন কিন্তু ফেসিস্ট হাসিনা যখন 8 দফাটা মেনে নিল, তখন কিন্তু এই যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা কিন্তু আন্দোলনটা স্টপ করে দিল। সবাই জানে। তখন কিন্তু আলটিমেটলি একটা গোষ্ঠী এবং আপামর জনসাধারণ কিন্তু তখন আর কিন্তু থেমে থাকে নাই, তারা কিন্তু মাঠে ছিল। রাজনৈতিক দল হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হচ্ছে তার অঙ্গ সংগঠন গুলা, জামাত ইসলামী থেকে শুরু করে আরো রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ, বিভিন্ন ছাত্রলীগের নামে মানে ইন্ডিজ গাই যত ছদ্মবেশে ছিল, সবাই মিলেই তো তখনই তো হলো একটা স্পট ডিসিশন হলো। কিন্তু তাদের নেতা ছিল না, তাদের বিপ্লবী তো একটা নেতা থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, সেটা না। তারা তো কোনো রাজনৈতিক দলের কাছে হ্যান্ড ওভার করে নাই, কিংবা এসে একটা জাতীয় সরকার করেও তো এই বিপ্লবের চেতনাকে তারা প্রশ্নটা হচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলনটাকে 18, 19, 20 তারিখের দিকে থেমে গিয়েছিল, স্টপ হয়ে গেছিল, হ্যাঁ, আর কি এক দফা আন্দোলনটা কি তখন কি 18 জুলাই, তাই না? আচ্ছা, যখন বিভিন্ন জনকে গণভবনে ডাকার কথা হলো, তখন কিন্তু ডেকে তাদের সাথে বসার মতো পরিস্থিতি আর ছিল না। বরং যখন মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা মিছিল নিয়ে গেল, সেই মিছিলে তো আমি ছিলাম বঙ্গভবনের সামনে সাংবাদিক হিসেবেই বলুন আর সচেতন নাগরিক হিসেবেই। আমি তো যেহেতু রাষ্ট্রপতির সাথে আমি সাংবাদিক হিসেবে বা আমার এলাকার বড় ভাই হিসেবে আমার সম্পর্ক ছিল, আমি বলেছিলাম যে মেসেজ দিয়ে বললাম যে আপনি অন্তত 5 মিনিটের জন্য হলেও তাদের সাথে দেখা করেন। যেটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী দেখা করতে চেয়েছে, কিন্তু তার সাথে বসতে রাজি হয়নি। কিন্তু রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে যদি সেদিনও রাষ্ট্রপতি দেখা করে তাদের সাথে বসতে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু ততদিনে যদি কোনো আন্তর্জাতিক বা দেশীয় চক্রান্ত হোক বা এই বিপ্লবের ঘটানোর জন্য ঐক্যমত্যে পৌঁছে যেতে পারে বা জনগণ এসে গেছে, তখন তার ঠেকানোর কিছু নেই। বরং ওই দিন যদি বঙ্গভবনেও যেত, একই পরিস্থিতি হতো, আমি তো বাধা দিতে পারতো না। গণভবনে যেহেতু দিতে পারে নাই, প্রধানমন্ত্রী অফিসে দিতে পারে নাই, তাহলে সেটা কেন করলো না? 8 দফা মেনে নেওয়ার পর, মানে 8 দফা মেনে নেওয়ার পরে আন্দোলনটা চালিয়ে গেল কারা? সে প্রশ্ন তো একদম সিনিয়র সাংবাদিক হিসেবে আপনাকে, আন্দোলনটা চালিয়ে গেল কেন? বৃহৎ রাজনৈতিক দলগুলো, বিএনপি আছে, জামাত আছে বা জাতীয় পার্টি, ওরাও দাবি করে, সবাই মিলে এটা করছে, যারা এতদিনের ক্ষেত্রটা তৈরি করছিল। কিন্তু ছাত্র সমাজ যখন বললো যে না, তাদের দ্বারাই কেবল এটা হয়েছে, তখনই তো এখন দেখা যাচ্ছে এটা নিয়ে আবার কথা উঠতেছে। জনগণ যে একটা বিরাট শক্তি, জনগণ যে স্বতঃস্ফূর্ত ভাবে আসলো,
এর মধ্যে যে সবাই রাজনীতি করে তা না, কিন্তু আপামর জনতা আসলো এবং ছেলেদের, বাচ্চাদের, সন্তানদের সবাইকে নিয়ে বেরিয়ে আসলো, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা, অভিভাবকদের নিয়ে বেরিয়ে আসলো। কেউ তো ঠেকাতে পারেনি, যারা আওয়ামী লীগের পরিবার চিহ্নিত তারাও তো ঠেকাতে পারেনি, সবাই বেরিয়ে এবং আসছে। এখানে রাজনৈতিক দলের বাইরে স্কুল কলেজে হ্যাঁ, আমি তো বলছি, বাচ্চারা মারা গেছে না? বিশাল ভূমিকা ছিল। হ্যাঁ, মারা প্রাইভেট গেছে না? ইউনিভার্সিটির স্টুডেন্টদের সেই কথা তো বলছি, ওদের কথা বাদ দেন। এই যে 4-5 পড়ে, 6 পড়ে, এরা কি রাজনীতি বোঝে? রাজনীতি বোঝে না। এরাও তো তাদের বাবাদের, চাচাদের, মামাদের হাতে ধরে রাজপথে বেরিয়ে আসছিল, জনপথে বেরিয়ে এসে এগুলো। কাজে এগুলো আস্তে আস্তে এই প্রকৃত সত্য বেরিয়ে যাবে যে আসলে এর পেছনে কারা ছিল, কে ছিল, কাদের মাধ্যমে হয়েছে, জনতার স্যার, মাধ্যমে। আপনি কি মনে হয় যে এই আন্দোলনটা মানুষ, আপামর জনসাধারণ কেন হচ্ছে মানে একদম স্ফুলিঙ্গের মতো নেমে এসেছিল? কি মনে হয় কেন? এটা মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায়, মানুষ যখন চোখের সামনে দেখতে পাচ্ছে গুম খুম অত্যাচারিত হচ্ছে হাজার হাজার, এবং যারা দেখতেছে সাইদের মতো ওরা বুক পেতে দিচ্ছে, মারা যাচ্ছে, কেন দিচ্ছে, এই ফিলিংসটা বড় অদ্ভুত ফিলিংস। আমি তখন ক্লাস 5 পড়ি, মুক্তিযুদ্ধ শুরু হলো। 7.5 কোটি বাঙালির মধ্যে প্রায় 7 কোটি বাঙালি, 7 কোটিরও বেশি। তখন তো কোনো, যে যাই বলুক না কেন যে আওয়ামী লীগ একাই যুদ্ধ করেছে তা না, আওয়ামী লীগ হয়তো সে সময় নেতৃত্ব দিয়েছে, কিন্তু সবাই মুক্তিযোদ্ধা ছিল। একজন কৃষক ছিল, আমি কয়েকটা বাড়িতে আমরা পরিবার সহ আশ্রয় নিয়েছিলাম, তারা কি মুক্তিযোদ্ধা না? যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে, এরকম তো লাখ লাখ পরিবার আছে। ভারতে যে 1 কোটি মানুষ বিতাড়িত হয়েছিল, ভয়ে, প্রাণের ভয়ে চলে গেছিল, তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, এর জন্য কৃতজ্ঞ। কিন্তু আমি একটু কথা বলি, তাদেরকে তো মুক্তিযোদ্ধা হিসেবে আমরা চিহ্নিত করি না। তাহলে আমার কৃষক পরিবার, শ্রমিক পরিবার যারা মারা গেছে, যাদের পরিবারে শহীদ হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, তারা কি মুক্তিযোদ্ধা না? সবাই তো মুক্তিযোদ্ধা। হ্যাঁ, যারা ট্রেনিং নিয়ে, যারা সার্টিফিকেট নিয়ে তাদের কথা আলাদা, কিন্তু প্রকৃতপক্ষে কম বেশি সবাই মুক্তিযোদ্ধা। সেই রকম একটা চেতনা বা জাগরণ কিন্তু 5ই আগস্ট হলো। 12টা 1টার মধ্যেও কেউ বুঝতে পারে নাই যে শেখ হাসিনা পতন ঘটবে, সরকারের পতন ঘটবে। যখন পিঁপড়ার মতো মানুষ দলে দলে আসলো, তখনই তো ফোন করে বলা হলো যে আর 45 মিনিট সময় আছে, আমাদের পক্ষে এটা রক্ষা করা সম্ভব না। তো এই জাগরণ আমি সবসময় বলে আসছি, প্রায় 20 বছর হলো লিখে আসছি, বলে আসছি, এবং টেলিভিশনে বলে আসছি, দিন আসবে এই দিন বদলের, বদলা নিতে বদ সকলের। আমরা কি সত্যিকার অর্থে বদ সকলকে তাড়াইতে পারছি, বিচার করতে পারছি? এখনো তো আমি বলবো দিন আসছে দিন বদলের, বদলা নিতে বদ সকলের। কারণ আমার দেশ থেকে দুর্নীতি, ঘুষ, বাণিজ্য, সিন্ডিকেট এখনো আছে। তা আমি কথা বলবো না কেন যে 5 কোটি শিক্ষার্থী জাগো, সব দুর্নীতিবাজ ভাগো? এটা তো কোনো রাজনৈতিক বক্তব্য না। আমি তো রাজনীতিতেই বিশ্বাস করি না। রাজার নীতি রাজনীতি, আমি জনতার নীতি জননীতিতে বিশ্বাস করি। আমার দেশ তো 71 থেকে আর কোনো রাজা নাই। আমরা বিদেশি রাজাদের হয়ে কাজ করি, আর মনে মনে মন্ত্রী, এমপি, নেতা হয়ে ভাবি যে আমার ছেলের যুবরাজ, আমি রাজা, আমার বউ রানী। এই শব্দগুলোই তো থাকা উচিত না। রাজপথ কেন বলি আমরা? রাজা যে পথ দিয়ে হাঁটে সেই পথকে রাজপথ বলা হতো। আমাদের মহামান্য রাষ্ট্রপতি যে পথ দিয়ে হাঁটে সেটাকে আমরা রাজপথ বলবো কেন? ওটা তো জনপথ। জনপদ, জনতার প্রতিনিধিরা হলো মন্ত্রী, এমপি এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি সবাই। তাহলে আমরা রাজপথকে আমরা জনপথ বলবো, রাজনীতিকে আমরা জননীতি বলবো, এবং আমাদেরকে রাজনীতি ছেড়ে এই জননীতিতে আসতে হবে। যতদিন পর্যন্ত না আমরা এই জননীতিতে আসবো, জননীতির আদর্শ বাস্তবায়ন না করবো, জনতার ইচ্ছা প্রতিফলন বাস্তবায়ন করবো, ততদিন দুর্নীতি থাকবে, ততদিন একজন সাংবাদিক হিসেবে আপনার যেহেতু অনেক সব ইনফরমেশন গুলো আপনার নখদর্পণে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার কি জানা আছে যে বৈষম্য বিরোধী যারা আন্দোলনে ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের কয়জন এই আন্দোলনে নিহত হয়েছে বা আহত হয়েছে? বললে দেখা যাবে যে বিভিন্ন রাজনৈতিক দল বা সাধারণ শিক্ষার্থীরাই মারা গেছে বেশি, পথচারীরাও মারা গেছে, শ্রমিকরাও মারা গেছে, সবাই মারা গেছে। এদের তো উচিত, আমরা 71-এ 30 লক্ষ শহীদের তালিকা করতে পারি নাই, বা আহত যারা হয়েছে তাদের করতে পারি নাই। এটা তো খুবই সহজ একটা ব্যাপার ছিল, এবং রাষ্ট্রের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের, আমি আগেও বলেছি, প্রধান কাজ হওয়া উচিত ছিল এই তালিকাটা প্রণয়ন করা, এবং আহত হয়েছে তাদের তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এক্ষেত্রেও তারা ব্যর্থ হয়েছে, অনেকটাই ব্যর্থ হয়েছে। এখনো শোনা যাচ্ছে যে অনেকেই আহত
বা নিহত দাবি করছে, চলমান প্রক্রিয়া। কিন্তু আপনার প্রশ্ন তো বেরিয়ে যায়, এখানে কতজন বৈষম্য বিরুদ্ধে সমন্বয়ক মারা গেছে, কিংবা তাদের একেবারে সরাসরি সদস্যরা সংগঠকরা মারা গেছে, এতে তো আমরা তো খুবই নগণ্য দেখি। এখানে দেখা যাবে যে বিএনপি মহাসচিব তো বলছে তাদের প্রায় 800 জন মারা গেছে, ছাত্র শিবিরের মারা গেছে। এবং জাতীয়তাবাদী দল এটার একটা তালিকাও দিয়েছে। হ্যাঁ, তালিতে দিচ্ছে। তাহলে সেই হিসেবে জনগণকে আমি আগেও বলেছি এই অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায়, যে এত বড় একটা দল, এখানকার প্রচার সেল, মিডিয়া সেল এত দুর্বল কেন? সাম্প্রতিক ঘটনাটাই বলি, মিডিয়া সেল কি বললো, ট্রাম্পের আমন্ত্রণে 3 জন যাচ্ছে বিএনপি। এটা তো ট্রাম্পের আমন্ত্রণ না, পরে তাকে দুঃখ প্রকাশ করতে হলো বিএনপির পক্ষ থেকে। তাহলে আমাদের মিডিয়া সেলে যারা থাকে বা যারা কাজ করে, সেটা শুধু এ ধরনের সংবাদই প্রচার করে জাতির কাছে ক্ষমা চেতে হবে না, তাদেরকে তো এই যে কতজন শহীদ হয়েছে, কিভাবে সেগুলো প্রচার করতে হবে। বিরোধীরা বা অন্যরা যে দাবি গুলো করছে, সেগুলোকে মিথ্যা প্রমাণিত করা বা গুজব হিসেবে প্রমাণ করার জন্য তো একটা রীতিমতো রিসার্চ সেল থাকা দরকার, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী থাকা দরকার, সাংবাদিক থাকা দরকার। আমরা এখন এক একজন এক এক জায়গায় বসুন্ধরা গ্রুপে যাচ্ছি, অমুক পত্রিকার সম্পাদক হচ্ছি, অমুক প্রেস ক্লাবের সভাপতি হচ্ছি, অমুক হচ্ছি, এগুলো তো আমার কাজ না। আমার কাজ হলো, আমি যদি বিএনপি কে ভালোবেসে থাকি, বিএনপি করে থাকি, আমাকে একই সাথে চাঁদাবাজ করতে হবে। আমি বলেছি যে বিএনপি কেন তারেক রহমানকে উদ্দেশ্য করে ফেসবুকে আমি স্ট্যাটাস দিচ্ছি, আমি তো বিএনপি করি না, আমি তো আওয়ামী লীগ করি না, আমি তো জাতীয় পার্টি করি না, আমি তো জামাত করি না। আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলছি, একটা পার্টি এসে আমাকে, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বলছে যে আপনার এই প্রস্তাবটা নিয়ে আমরা গ্রামে গ্রামে চাঁদাবাজ বিরোধী কমিটি করব। তাহলে বিএনপি কেন চাঁদাবাজ বিরোধী কমিটি করে না? তাহলে তো ওখান থেকে লিস্ট গুলো আসলে তো শাস্তি দিতে পারে, এবং জনগণ বুঝতে পারে যে না, বিএনপি চাঁদাবাজ কমিটি করছে, সন্ত্রাস বিরোধী কমিটি করছে গ্রামে গ্রামে। ইতিমধ্যে তো দেখেছেন মনে হয় যে কয়েক হাজার ওনাদের নেতা কর্মীকে বহিষ্কার, সেটা প্রচার কই, সেই নামগুলো কই? সেইভাবে বিএনপি কি টেলিভিশনে, পত্র পত্রিকায়, মিছিলে, মিটিং এ বলতে পারতেছে? নিজেদের দুর্বলতা গুলো তো দেখতে হবে। আওয়ামী লীগের ওরা বলতেছে, আরাফাত বলতেছে, আরো হচ্ছে এটাকে মানে মিডিয়াতে আরো বেশি, শুধু প্রেস উইং না, পুরা দলের নেতৃস্থানীয় লোকজনকে প্রত্যেকটা মিটিং এ, প্রত্যেকটা জেলায় জেলায় কমিটি গুলো, থানা কমিটি গুলো বলতে হবে যে আমরা আমাদের এই অবদান, আমরা এই করেছি, আমাদের এতজন মারা গেছে। বিগত কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগে, আপনার গণপরিষদের তার একটা বক্তব্য খুব তখনকার সময় খুব ভাইরাল হয়েছিল, যে আলটিমেটলি এই আন্দোলনে, এই যে 24-এর আন্দোলনে আপনার জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকার কথা। হ্যাঁ, এখন সাংবাদিক হিসেবে আপনার এই ব্যাপারে কোন? আমি তো নিজেও শুনেছি, তার বক্তব্য শুনেছি, এবং ঠিক কথাই তো বলেছেন। আমরা তো দেখেছি বিএনপি কে অত দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকে যেভাবে, মানে তার ভয়েস দিয়ে যেভাবে প্রতিটি কর্মীর সাথে কথা বলছে, আমাদের জানা মতে, সাংবাদিক হিসেবে জানি, আলাদা আলাদা টেলিফোনে কথা বলা এবং কনফারেন্স করা, এগুলো করছে। এগুলোর ফসল তো এটা হতে পারে, কিন্তু এই কথাগুলো তো আমি বললে তো হবে না। একটা বড় অঙ্কের লজিস্টিক সাপোর্টও তো মনে হয়। হ্যাঁ, সেগুলো এই যে এরা যে ট্রাফিক ব্যবস্থাপনা করলো, খাবার কোথায় পেলো, কিভাবে করলো, এটা যদি বিএনপি করে থাকে বা তারেক রহমানের নির্দেশে অনেক কিছু হয়ে থাকে, সংগঠিত হয়ে থাকে, কতগুলো স্কোয়াড করছিল, সেই মুক্তিযুদ্ধের মতো 11টা সেক্টর হয়েছিল, এগুলো তো অস্বীকার করা উচিত না, আমাদের নলেজে আছে। হ্যাঁ, আমি যদি ইচ্ছা করে না বলি সেগুলো স্বীকার না করি, এই জিনিসগুলো বিএনপি কেন সামনে আনছেন? আপনার যে কথাতে আমি তো এটা বলে আসতেছি, লিখে আসতেছি, আমি তো বিএনপি করি না, কিন্তু বিএনপির যাতে এই মানে ক্রেডিটটা যা করেছে সেটা বলার মতো লোকগুলোকে তৈরি করতে পারছে না কেন? আমরা কেন বড় বড় পদ দখল করতে চাচ্ছি? আমরা কেন? 5ই আগস্টের পরবর্তী ঘটনা প্রবাহে আসি। 5ই আগস্টের পরে আমরা সাম্প্রতিক দেখলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক, হ্যাঁ, প্রধান সমন্বয়ক যারা, তারা দেখলাম হচ্ছে আওয়ামী ফ্যাসিস্টের সময় যারা লোকালি, যারা হচ্ছে কাউন্সিলর ছিল, বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা ছিলেন, তো এই কাউন্সিলরদের আমরা ধরা হয় যে তারাই হচ্ছে লোকালি, তারা হচ্ছে মূল হোতা ছিল এই হত্যাকাণ্ডের। তো তাদেরকে নিয়ে দেখলাম যে একটা সমাবেশ করলো, যে তাদেরকে পুনর্বহাল করার জন্য, এবং একটা কন্ডিশন, সেটা হচ্ছে তাদের
যে রাজনৈতিক দল হবে সেটাকে তারা রাজনৈতিকভাবে সাপোর্ট দিবে। আমার ব্যক্তিগত এটা তাদের আত্মঘাতী একটা কাজ হয়েছে। কার পরামর্শ করছে, কেন করছে জানি না। বিপ্লব করে আমি বিপ্লবী নেতা হয়ে বা বিপ্লব ঘটিয়ে যদি আমাকে ওই থাকে তাহলে তো আর বিপ্লব থাকে না। এটা তো জনগণের কাছে স্পষ্ট। এই জন্য তো এখন অনেক সমন্বয়করা প্রশ্নবিদ্ধ, এবং তারা তো বিভিন্ন টকশোতে দেখি তো তাদের মুখ চোখের ভাষা নীরব থাকে, তারা তো উত্তর দিতে পারে না। তারা বলে যে আমাদেরকে আমাকে প্রাডো দেয়, আগামীতে কি দেবে, বিএমডাব্লিউ দেবে, আমরা শত শত এগুলো পাই উপহার। তাহলে উপহারে তো দুর্নীতি, আমি কেন দেব সেই উপহারটা নেওয়ার মতো মন মানসিকতা আদর্শ থাকতে হবে তো আমার। আমাকে 1 কোটি টাকা দিয়ে 2 কোটি টাকা দিয়ে গাড়ি দেবে, ফ্ল্যাট দেবে, জমি দেবে উপহার হিসেবে, এতদিন দেয় না কেন? 16 বছর তো তাদেরকে কেউ দেয় নাই, বা আমাকে তো কেউ দেয় নাই। তাহলে এইগুলো তো আসবে, এগুলো তো প্রচার করতে পারে না। আমি তো দেখতেছি যে আওয়ামী লীগের কেউ কেউ একটু একটু করে মাথা উঁচু করতেছে, কথা বলতেছে। বিশেষ করে তথ্য প্রতিমন্ত্রী ছিল, সে বলতেছে আমাদের অনেক ভুল ছিল, আমরা ভুলগুলো স্বীকার করবো, আমাদের বোঝার পালস ছিল, জনতার পালস বুঝিনি, মানে জনগণ কি কি চাচ্ছে আমরা বুঝতে পারিনি। আর জামাতে ইসলাম কি বলতেছে, আমরা বিশ্বস্ত নাগরিক, দেশপ্রেমিক। বাংলাদেশে 2টো বিশ্বস্ত দেশপ্রেমিক বাহিনী আছে বা সংস্থা আছে, সেটা হলো একটা জামাতে ইসলাম আর এটা একটা কত বড় অধ্যত্বপূর্ণ কথা। আমার কাছে আপনার একটা সলিড প্রশ্ন, এই 5ই আগস্টের পরে যারাই নিহত হয়েছে বা যারা আন্দোলনটা ছিল, সবাই ছিল যার যার গণতন্ত্র, যার যার মৌলিক যে অধিকার, শিক্ষা, বৈষম্য বিরোধী নামেই তো বলা যে এটা ন্যায্য অধিকার, ন্যায্যতা পাওয়া অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, বস্ত্র, বাসস্থান, এটা তো 72-এর সংবিধানে আছে, মৌলিক চাহিদা ছিল। হ্যাঁ, 72-এর সংবিধানে তো এগুলোই আছে নিশ্চিত করার জন্য। সেই স্বপ্ন আমরা 1972 থেকে 2025 আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। অথবা আমরা সবাই দুর্নীতিবাজ, আমি নিজেও দুর্নীতিবাজ, আপনি নিজেও দুর্নীতিবাজ। কারণ আমরা এই আমার 63 বছরে আমি কি করতে পারছি, কয়জন দুর্নীতিবাজকে আমি ধরায় দিতে পারছি, বা কয়জনের বিরুদ্ধে কি বড় বড় কথা বললে তো হবে না। তাহলে রাজনৈতিক দলগুলো কি করছে, সরকারগুলো কি করছে, বা আমি তো 72 থেকে বলতেছি। আমাদের স্বপ্ন ছিল 71-এ বৈষম্যহীন সমাজ করা, খাদ্য, বস্ত্র, আশ্রয়, স্বাস্থ্য, শিক্ষা এগুলো সুনিশ্চিত করা। আমরা কি করতে পারছি? তাহলে আমরা সবাই দুর্নীতিবাজ না? তাহলে এইগুলোকে দাঁড় করানোর জন্য আমি বিপ্লব ঘটালাম। ছাত্ররা কারা, আমি সবসময় বলি যে দেশের 5 কোটি শিক্ষার্থী, যুবক, তরুণ জাগবে, সব দুর্নীতিবাজ অপশক্তি ভাববে। এটা তো আমার 20 বছরের লেখা, আমাকে যে কেউ জানে যে আমি এই কথাগুলো মঞ্চে বলেছি, টেলিভিশনে বলছি, লিখে যাচ্ছি। তাহলে আমরা সবাই দুর্নীতির অংশীদার। আমরা হচ্ছে কি কথা শুনলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আমরা যে সংস্কারের কথা বলছি, এখন এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার কি, এবং হচ্ছে একটা অনির্বাচিত সরকার হিসেবে বা গণঅভ্যুত্থানের একটা সরকার হিসেবে এই মুহূর্তে যেহেতু আমাদের গণতন্ত্র, আমাদের মূল চাহিদা হচ্ছে গণতন্ত্র, সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে আমাদের মূল সংস্কার কি হওয়া উচিত? আমাদের মূল সংস্কারটা হওয়া উচিত একটাই, সেটা হলো দ্রুত নির্বাচন দিয়ে একটি সরকার, নির্বাচিত সরকারের হাতে দেশটাকে পরিচালনার জন্য দায়িত্বভার অর্পণ করা। এটা যেহেতু নির্বাচিত সরকার না, এবং দোষে গুণে সবাই, এবং অলরেডি বিতর্কিত সরকার, বা বহু মানে অপবাদে জর্জিত হয়ে গেছে, তারা ব্যর্থ, এটা ওটা, যদিও মানুষ জানবে যে ব্যর্থ কিনা, বা আমরা বুঝতে পারছি হারে হারে যে কি। এখানে আপনাকে একটু আমি যেটা বলতেছি যে আমি জাতীয় প্রেস ক্লাবে কিছুদিন আগে একটি অনুষ্ঠানে বলেছিলাম জাতীয় সরকার, এই মুহূর্তে একটা জাতীয় সরকার করে যে সুষ্ঠুভাবে নির্বাচনটা দেওয়া, তারপরে সেই নির্বাচিত সরকার 1 বছরে পারুক, 10 বছরে পারুক, 20 বছরে পারুক, আপনার জন্য সহজ হবে। আমি একটু বলি, যেমন 1971 সালে যে মুক্তিযুদ্ধটা, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য, যে মানুষের ভোটের অধিকার, তারা তাদের পছন্দের সরকারকে, ঠিক আছে, জনগণের সরকারকে প্রতিষ্ঠার জন্য। আমাদের 75-এ এবং আমাদের 72 থেকে যদি আপনি 75 পর্যন্ত দেখেন, তখনও মানুষের কিন্তু একটা আকাঙ্ক্ষার জন্ম ছিল, হচ্ছে যে যখন যে বাকশাল কায়েম হলো, তখন কিন্তু একটা আকাঙ্ক্ষারই ছিল, একমাত্র ছিল যে গণতন্ত্র। এবং
এই 2000 আপনার 1990 গণ অভ্যুত্থান সেটাও কিন্তু আপনার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আবার এগুলো তো আমি 2025 সাক্ষী, সবকিছুরই আমি আমার দেখা। সেটাও কিন্তু একটা এটা মূল ইয়ে হচ্ছে গণতন্ত্র। কেউ যদি তার পছন্দের প্রার্থীদের আপনার নির্বাচন করতে পারে এবং যখন জনগণের একটা জবাবদিহিতার একটা জায়গা থাকে সরকারের, তখন কিন্তু এই অপশাসন গুলা বা দুর্নীতি গুলা কমে যায়। সেটা তো হচ্ছে না, নির্বাচন তো হচ্ছে না। কেউ বলতেছে 4 বছরে দেবো, কেউ বলতেছে 2 বছরে। এখন যদি এটা যদি অনির্বাচিত সরকারটা না বুঝে, ডক্টর ইউনূস সরকার না বুঝে, তখন আসলে তাহলে কি করে? বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কি করে, জনতা কি করে? জনতা আবার একই পথে যাবে। অন্যান্য বিএনপি দ্রুত নির্বাচন চায় দেখে অনেকে হাসাহাসি করে, অনেকে বলে এরা ক্ষমতার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। এগুলো বলার সাহস পায় কোত্থেকে? এটার জন্যই তো নির্বাচিত সরকার আসার জন্যই তো, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তো এই বিপ্লব। স্যার, আপনার কি মনে হয় না যে আমাদের 5ই আগস্টের পরে সবার উচিত ছিল জনগণের মধ্যে মানে যারা রাজনৈতিক দলগুলো আছে বা যারা রাজনীতি করতে চায়, যারাই করতে চায় বা যারাই এক্সিস্টিং যে দলগুলো আছে, তাদের হচ্ছে জনগণের মাঝে ফিরে যাওয়া এবং জনগণের হচ্ছে যে চাওয়া এবং আকাঙ্ক্ষা সেটা পাঁচটাকে বুঝে, হ্যাঁ, জনগণের জন্য কাজ করা, তারপর নির্বাচনে যারা আসবে তারা আসবে। কিন্তু সেই কাজটা তো হচ্ছে না। আমি কি করতেছি? আমি জমি দখল করতেছি, আমি ট্রান্সফার করে বাণিজ্য করে টাকা ইনকাম করতেছি, আমি হেলিকপ্টারে করে 10টা জেলায় যাচ্ছি, যেটা কোনো সরকারের সময় এভাবে দেখা যায় নাই। আমি কি প্রাডো গাড়ি চড়তেছি। আমরা যারা এগুলো সংশোধন করব, গণতন্ত্র আনার জন্য সবাইকে একত্রিত করে একটা নির্বাচন করব, আমরা তো সে পথে হাঁটতেছি না। কোন রাজনৈতিক দলের কি গ্রামে এই 6 মাসে কয়টা জনসভা হয়েছে? ঢাকা ছাড়া 2-3টা সমাবেশ ছাড়া জেলায় জেলায় উপজেলায় কয়টা সমাবেশ হয়েছে? তাদের তো প্রস্তুতি, আপনার কথাই আমি ফিরিয়ে দিচ্ছি, তাদের তো প্রস্তুতি নেওয়া উচিত ছিল। জনগণের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য, জনগণের পাঁচ বোঝার জন্য প্রত্যেকে যাওয়া উচিত ছিল না? গ্রামে গ্রামে জেলায় জেলায় উপজেলায় সভা করা, নিজেদের দলকে সুসংগঠিত করা, নিজেদের দলের এই যে 16 বছরের কার্যক্রম তুলে ধরা, কিছুই তো হচ্ছে না। আরেকটা সরল প্রশ্ন, সেটা হচ্ছে যদি মূল স্টেক হোল্ডার যদি এই রাজনৈতিক দলগুলো থাকে বা সাধারণ মানুষ থাকে, তাহলে যে বৈষম্য বিরুদ্ধে যারা আন্দোলনে যারা ছিলেন, তারা কেন বারবার দাবি করছেন যে আমরা এই আন্দোলন সফল করেছি, আমরা এই আন্দোলন সফল করেছি, আমরা এই আন্দোলন সফল, এর দাবিদার একমাত্র আমরাই? না, এটা তো ধোপে টিকবে না। ইতিহাস তো একদিনের না, 10 বছর, 20 বছর, 50 বছর ইতিহাস উঠে আসতেছে না। কে এখন ইতিহাস দাবিতেই চলে যাচ্ছে সবাই 47-এ, যে দেশ স্বাধীন হয়েছে 1947। বৈষম্যের কারণে 71-এ আবার আমরা স্বাধীন হলাম। তাহলে স্বাধীন তো একবারই হয়, সেটা হলো 1000 বছরের সংগ্রামের ফসল হলো 1971। আর 23 বছরের সংগ্রাম ত্যাগ তিতিক্ষার ফসল হলো 1971। তাহলে দুটো জোয়ার এসে 1971। তাহলে 1971 মানে আমাদের প্রকৃত স্বাধীনতা, প্রকৃত মুক্তি। কিন্তু কি হতে পারে? এর ফলাফল হলো কি? আবার দেখা গেল যে না, আমরা 71-এর সেই স্বাধীনতা পেলাম, মুক্তি পেলাম, কিন্তু আমরা অর্থনৈতিক মুক্তি পেলাম না, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হলো না। আমরা দেখলাম আমরা সবাই স্বৈরাচার হয়ে গেলাম, দুর্নীতিবাজ হয়ে গেলাম। তার পরিপ্রেক্ষিতে 5ই আগস্ট আসলো। ঠিক আছে, তো 5ই আগস্ট আসার পর এই ছাত্ররা তো কোনো পরিকল্পনা করে বা পরিকল্পিত ভাবে, তাদের বিপ্লবী কোনো নেতা নাই, ম্যানিফেস্টো নাই, তাদের কোনো ঘোষণা নাই, কিছু নাই। এখন 6 মাস পরে এসে দেবে। এই 6 মাসে তো পানি অনেক গড়িয়ে গেছে। বাস্তবতা, আমি একজন সচেতন নাগরিক এবং সাংবাদিক হিসেবে বলবো যে পানি তো অনেক দূর গড়িয়ে গেছে। এখন তারা নিজেরাই একটি প্রশ্নবিদ্ধ, গোটা সমাজের কাছে, জাতির কাছে, সরকারের কাছেও। সরকার একবার বলছে ঘোষণা আমরা দেব, আবার শুনতেছি যে না, ছাত্ররাই ঘোষণা দেবে। এগুলো যারা সচেতন, বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বা যারা সাবেক শিক্ষার্থী, না স্যার, যখন তারা কাউন্সিলরদের নিয়ে, আওয়ামী লীগের কাউন্সিলর সেটা তো আগে দেখা দিয়েছি, সমাবেশটা করে, তখন কি তাদের সেই নৈতিক জায়গাটা থাকে যে এই আপনার এই বিপ্লবী সরকার ঘোষণার নৈতিক জায়গাটা কোনোভাবে থাকে? তো ওরা তো নৈতিকতা তো থাকবেই না। যখন বলে যে আমরা ছাত্র শিবিরের অনুষ্ঠানকে বলে যে এই বিপ্লবের ভ্যানগার্ড ছিল ছাত্র শিবির, বিএনপির কথাও বললো না, আর জনগণের কথাও বললো না, কেউ বললো না, ছাত্র শিবির। তাহলে এখানে নৈতিকতা থাকে কোথায়? এখানে এই প্রশ্নটাই আমি আপনার কাছে বা জাতির কাছে রাখলাম। ধন্যবাদ স্যার। এখন আমার পরিশেষে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আগামীর বাংলাদেশ
আগামীর নতুন বাংলাদেশ বাংলাদেশটা আপনি কিভাবে দেখতে চান? আমি নতুন সোনার বাংলাদেশ বলি, বা আসুন আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলি। আমাদের কি বলবো, এই প্রজন্ম এবং আগামী প্রজন্মের, আমি বলবো না যে কালকেই বা 10 বছর 15 বছরের মধ্যেই শোষণমুক্ত একটি বাংলাদেশ হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, এটা আমি বলি না, কিন্তু আমরা সে পথে যাত্রা শুরু করতে পারি। এবং এই যাত্রাটা শুরু করতে হবে এই দেশের 5 কোটি শিক্ষার্থীকেই। যখন থাকে তখন হয়তো 6 কোটি হবে, আবার হয়তো 7 কোটি হবে, জনসংখ্যা বাড়বে। এই যে শিক্ষার্থী, জাগ্রত অগ্রসৈনিক, এরাই 5ই আগস্টের মধ্যে সবাইকে জাগাতে পারবে, তাদেরকে বিশ্বাস করবে। একদল যাবে আর একদল আসবে, এই ছাত্ররা, সাধারণ ছাত্ররা কিন্তু এখনো দাঁড়ায় নাই এসবের বিরুদ্ধে। আমরা যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সাধারণ ছাত্ররা কিন্তু এখনো ঐক্যবদ্ধ হয়ে কলেজে কলেজে, স্কুল বিশ্ববিদ্যালয়গুলোতে জড়ো হয়ে কিন্তু এগুলো বলা শুরু করে নেই। কিন্তু আমার কথা শুনেই হোক বা অন্য কারো কথা শুনেই হোক, এরা যখন জেলায় জেলায়, উপজেলায়, থানায় থানায় এই সবকিছু বাদ দিয়ে নিজেরা নিজেদের মতো করে কথা বলতে শুরু করবে, তখন তো আমি আবারও বলবো, দিন আসছে, দিন বদলা নিতে বদ সকলের। ধন্যবাদ স্যার আপনাকে। আর আমরা আপনার কথা সুর ধরে বলতে চাই, আমাদের এই দুর্নীতিগ্রস্ত যে আমাদের অপশাসন সিস্টেম, সেগুলোকে আমরা বদলে দেব, ভেঙে দেব, সিন্ডিকেট, হ্যাঁ ভেঙে দেব। আর আমরা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা আলী নিয়ামত স্যার। আর আমরা আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন, মানবিক থাকবেন, সামাজিক থাকবেন। আসসালামু আলাইকুম।